আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। শিক্ষার্থীরা, এই বিজয়ের মাসে করোনার মহামারীর দিনে আমরা যদিও বিভিন্ন বিপদের মধ্যেই থাকি, কিন্তু তারপরেও আমাদেরকে ক্লাস চালিয়ে যেতে হবে। আর করোনাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে, ঘন ঘন হাত ধুতে হবে। তো শিক্ষার্থীরা মনে রেখো, নিজের সচেতনতাই কিন্তু করোনাকে তোমরা প্রতিরোধ করতে পারবে। শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাসটি শুরু করছি। ক্লাসের শুরুতে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে ক্লাসটি উপস্থাপনা আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কোটবাড়ি, কুমিল্লা। বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় তৃতীয়, তারিখ 25/12/2020, শ্রেণী নবম। শিক্ষার্থীরা লক্ষ্য করো, হিসাব সমীকরণ a = 12 + c। তোমরা জানো a হচ্ছে সম্পদ, l হচ্ছে দায়, আর e হচ্ছে লায়াবিলিটিস। হিসাব সমীকরণ আমরা আগেও পড়েছিলাম। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো, সেই অধ্যায়ে এই বিষয়টা নিয়ে তোমাদের আগে একটু প্রাথমিক জ্ঞান থাকা উচিত। শিক্ষার্থীরা লক্ষ্য করো, সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। দায় বৃদ্ধি ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। শিক্ষার্থীরা দেখো, এখানে দুইটি করে পক্ষ আছে, একটা পক্ষ হচ্ছে ডেবিট আর একটা পক্ষ হচ্ছে ক্রেডিট। তো শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে যে আমরা যে হিসাব বিজ্ঞান পড়ি, হিসাব বিজ্ঞানের যে লেনদেন সমূহ আমরা করি, কোনগুলো লেনদেন নয় কোনগুলো লেনদেন, সেখানে প্রতিটি লেনদেন কয়টি করে পক্ষ থাকে? তোমরা নিশ্চয়ই জানো, সেখানে দুইটি করে পক্ষ থাকে, একটা পক্ষ হচ্ছে ডেবিট আর একটা পক্ষ হচ্ছে ক্রেডিট। তবে শিক্ষার্থীরা, আর এই যে প্রতিটি লেনদেনের দুইটি করে পক্ষ থাকে, এটি হিসাব বিজ্ঞানের এমন একটা বিষয় আছে যার একটা প্রধান বৈশিষ্ট্য। তোমরা কি সে বিষয়টির নাম জানো? আবার দেখো, এখানেও আরেকটি প্রশ্ন আছে, প্রতিটি লেনদেনের জন্য কয়টি পক্ষের প্রয়োজন? তোমরা নিশ্চয়ই জানো প্রতিটি লেনদেনের জন্য দুইজন। তাহলে শিক্ষার্থীরা, আজকের পাঠ দুতরফা দাখিলা পদ্ধতি, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকবে, একটি পক্ষ হবে ডেবিট আর একটি পক্ষ হবে ক্রেডিট। অর্থাৎ সুবিধা গ্রহণকারী পক্ষ হবে দাতা, সুবিধা প্রদানকারী পক্ষ হবে গ্রহীতা, আর সুবিধা গ্রহণকারী যে সে হবে ডেবিট, আর সুবিধা প্রদানকারী যে সে হবে ক্রেডিট। তাহলে আজকের পাঠটি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এই পাঠ শেষে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে, দুতরফা দাখিলা পদ্ধতিকে ব্যাখ্যা করতে পারবে, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা সমূহ ব্যাখ্যা করতে পারবে, ডেবিট ও ক্রেডিট করার নিয়মাবলী সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতি যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তা বিশ্লেষণের মাধ্যমে একটি পক্ষকে ডেবিট এবং এর সমপরিমাণ অর্থ দ্বারা অপরটিকে ক্রেডিট করে লিপিবদ্ধ করা হয়, তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয়। সেক্ষেত্রে লক্ষ্য করো, অর্থাৎ প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তা বিশ্লেষণ মানে দুইটি পক্ষ বিশ্লেষণ করে একটা পক্ষকে ডেবিট করলে যে পরিমাণ টাকা দিয়ে একটা পক্ষকে ডেবিট করা হবে, ঠিক ওই পরিমাণ টাকা দিয়ে অপর একটি পক্ষকে ক্রেডিট করা হবে। আর এই নিয়মটি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য এবং বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি। অর্থাৎ হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটি নির্ভরযোগ্য পদ্ধতি। এই পদ্ধতিতে হিসাব খাতগুলোর দ্বৈত সত্তা লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ দুইটি পক্ষকে বিবেচনা করে দুইটা পক্ষের মধ্যে লিপিবদ্ধ করা হয়, এবং এতে হিসাব সমূহের এবং ডেবিট এবং ক্রেডিট দুইটি পক্ষ থাকে, অর্থাৎ প্রতিটি লেনদেনে দুইটি পক্ষ থাকে, আরেকটি পক্ষ হবে ডেবিট আর একটা পক্ষ হবে ক্রেডিট। একটি প্রতিটি ডেবিটের জন্য যে পরিমাণ অর্থ হবে, ক্রেডিট পাশে সেই পরিমাণ অর্থ দ্বারাই লেনদেন লিপিবদ্ধ হবে, অর্থাৎ ডেবিট সমান হবে ক্রেডিট। এই ছবিটি দেখে কি তোমরা বলতে পারো এই ছবিটি কার? এই ছবিটি হচ্ছে হিসাব বিজ্ঞানের জন্য লোকা পেসিওলের। ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লোকা পেসিওলে 1494 খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাগুলি সুষ্ঠু এবং সুচারুভাবে লিপিবদ্ধ করার জন্য একটি পদ্ধতি বর্ণনা করেন, আর সেই পদ্ধতিটি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের নির্ভরযোগ্য এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি, আমি এই কথাটা আগেই বলেছিলাম। এবং সেই দুতরফা দাখিলা পদ্ধতিতে লোকা পেসিওলি হিসাব বিজ্ঞানের প্রতিটি লেনদেনের দুইটি পক্ষ, একটি পক্ষ ডেবিট আর একটি পক্ষ ক্রেডিট, এই কথাটি বর্ণনা করেছেন।
বছরের যে কোনো সময়ে হিসাবের মোট ডেবিট অঙ্কের টাকার পরিমাণ মোট ক্রেডিট অঙ্কের টাকার পরিমাণ হবে এবং সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেনের দ্বৈতের সাথে যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। অর্থাৎ শিক্ষার্থীরা খুব ভালো করে মনোযোগ সহকারে শোনো যে পদ্ধতিতে লেনদেনের দুইটি পক্ষকে বিচার বিশ্লেষণ করে সমপরিমাণ অর্থ দ্বারা ডেবিট এবং ক্রেডিট লিপিবদ্ধ করা হয় সেই পদ্ধতিটি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আর এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা পেসুলি 1494 খ্রিস্টাব্দে। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে পেরেছ। উদাহরণ দেখো, সঞ্চারীকে মজুরি বাবদ 17,000 টাকা প্রদান করা হয়েছে। এখানে লেনদেনের দুইটি পক্ষ আছে, একটি পক্ষ হচ্ছে মজুরি আর আরেকটি পক্ষ হচ্ছে নগদ। অর্থাৎ মজুরি বাবদ প্রদান করা হয়েছে 17,000 টাকা, যেটা হবে ডেবিট, আর নগদান হিসাবে ডেবিট প্রদান করা হয়েছে ক্রেডিট 17,000 টাকা, যেটা ক্রেডিট হিসাবে লিপিবদ্ধ করা আছে। এখানে বেতন হিসাব 17,000 টাকা ডেবিটের জন্য ঠিক সমপরিমাণ অর্থ নগদান হিসাবে ক্রেডিট করা হয়েছে। আর এটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি। আমরা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বিষয়টি দেখাম। এবার দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতিগুলো আমরা একটু দেখি। হিসাব বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ স্বয়ংসম্পূর্ণ হিসাবরক্ষণ পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ ও আর্থিক মূল্য পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তায় প্রকাশ করা হয়। ফলে একটি হিসাব খাতকে প্রাপ্ত সুবিধার জন্য ডেবিট, অপর হিসাব খাতকে প্রাপ্ত সুবিধার জন্য ক্রেডিট করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতিগুলো একটু লক্ষ্য করো। প্রথম হচ্ছে দ্বৈত সত্তা, দাতা ও গ্রহীতা, ডেবিট ও ক্রেডিট, সমান অঙ্ক, সামগ্রিক ফলাফল। তাহলে আমরা মূল নীতি কয়টা পেলাম শিক্ষার্থীরা? 5টি পেলাম। আমি আবারও বলছি, প্রথম বিষয়টি হচ্ছে দ্বৈত সত্তা, দ্বিতীয় হচ্ছে দাতা এবং গ্রহীতা, তৃতীয় হচ্ছে ডেবিট এবং ক্রেডিট, চতুর্থ হচ্ছে সমান অঙ্ক, আর পঞ্চম হচ্ছে সামগ্রিক ফলাফল। শিক্ষার্থীরা আমি একটু ব্যাখ্যা করি বৈশিষ্ট্য মূলনীতিগুলো। দেখো, দ্বৈত সত্তা, প্রতিটি লেনদেনের কমপক্ষে দুইটি হিসাব থাকে, সেটা আমরা আগেই বলেছি। ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার পূর্বে প্রতিটি লেনদেনে জড়িত হিসাব খাতসমূহ বের করে প্রত্যেকটি হিসাব কোন শ্রেণীর তা নিরূপণ করতে হবে। তারপর দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে হিসাব সমূহ কোনটা কোন শ্রেণীর সেই অনুসারে তা ডেবিট এবং ক্রেডিট করতে হবে। অর্থাৎ প্রতিটি লেনদেনের দুইটি পক্ষ নির্ণয় করতে হবে। হিসাব শ্রেণী নির্ণয় করে, হিসাবের শ্রেণী 5 প্রকার: সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। অর্থাৎ লেনদেন সমূহ এই 5 প্রকার হিসাবের কোথায় অন্তর্ভুক্ত হয় সেটা দেখে এবং বুঝে তারপর এগুলোকে ডেবিট এবং ক্রেডিট করতে হবে। অর্থাৎ সেখান থেকেই লেনদেনের দুইটি পক্ষকে নির্ণয় করে ডেবিট এবং সমপরিমাণ অর্থ দ্বারা ক্রেডিট করা যাবে। শিক্ষার্থীরা এবার আসো লেনদেনের দ্বিতীয় মূল দুতরফা দাখিলা পদ্ধতির দ্বিতীয় যে মূলনীতি, দাতা এবং গ্রহীতা। আমরা জানি প্রত্যেকটা লেনদেনের দুইটি পক্ষ থাকে, একটি পক্ষ সুবিধা গ্রহণ করে যাকে বলা হয় গ্রহীতা, অপর একটি পক্ষ সুবিধা প্রদান করে যাকে বলা হয় দাতা। আবার তৃতীয় বৈশিষ্ট্য বা মূলনীতি হচ্ছে ডেবিট এবং ক্রেডিট। সুবিধা গ্রহণকারী, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে পড়েছি যে সুবিধা গ্রহণকারী পক্ষ থাকবে, সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট করা হবে আর সুবিধা প্রদানকারী পক্ষকে ক্রেডিট করা হবে। এবার আসো চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে সমান অঙ্ক। আমরা যে বলেছি যে সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট করা হলে ডেবিটে যে পরিমাণ অর্থ বসানো হবে, ঠিক সুবিধা প্রদানকারী পক্ষকে ক্রেডিট করা হলে ক্রেডিটে ওই পরিমাণ অর্থই বসাইতে হবে। এবার আসো সামগ্রিক ফলাফল। যেহেতু প্রতিটি লেনদেনের ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা ডেবিট এবং ক্রেডিট করে উভয় পাশে লিপিবদ্ধ করা হয়, সেহেতু সামগ্রিক ফলাফল নির্ণয় করাও সম্ভব হয়। মোট লেনদেনের ডেবিট দিকে যোগফল মোট ক্রেডিট দিকে যোগফলের সমান হবে। তো শিক্ষার্থীরা আমরা দুতরফা দাখিলা পদ্ধতির মূল বৈশিষ্ট্য বা মূল নীতিগুলো পড়লাম। মূল নীতিগুলো আমি আবারও বলছি: দ্বৈত সত্তা, দাতা ও গ্রহীতা, ডেবিট ও ক্রেডিট, সমান অঙ্ক এবং সামগ্রিক ফলাফল। আর হিসাব বিজ্ঞানের সব এই যে দুতরফা দাখিলা পদ্ধতি যদি না থাকতো তাহলে হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে আমরা হিসাবের সামগ্রিক ফলাফল কখনোই নির্ণয় করতে পারতাম না। এবার আসো আমরা পড়বো দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা সমূহ। আমরা আগেই বলেছি দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য এবং বিজ্ঞানসম্মত স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি। যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতির পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য ও বিজ্ঞানসম্মত পদ্ধতি, এই কারণে এই পদ্ধতির বেশ কিছু সুবিধা রয়েছে যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এই সুবিধাগুলো ভোগ করে থাকে। আমরা নিচে এর সুবিধাগুলো আলোচনা করছি। দুতরফা দাখিলা পদ্ধতির মোট টোটাল সুবিধা হচ্ছে 10টি। আমরা এই সুবিধাগুলো দেখাচ্ছি।
প্রথম হচ্ছে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ, অর্থাৎ দোতরফা দাখিলা পদ্ধতিতে পরিপূর্ণভাবে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে প্রতিটি লেনদেনের সমপরিমাণ টাকা দ্বারা উভয় পাশে লিপিবদ্ধ করা হয় বলে যে কোনো সময় লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব সম্পর্কে জানা যায়। অর্থাৎ সমপরিমাণ টাকা দিয়ে ডেবিট এবং ক্রেডিট করা হয় আর প্রতিটি লেনদেনের দুইটি পক্ষ নির্ণয় করা হয় বলে আমরা একটা পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা এখান থেকে পেতে পারি। এরপর হচ্ছে লাভ লোকসান নিরূপণ। দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা সহসাই লাভ লোকসান নিরূপণ করতে পারি। আর এই পদ্ধতিতে যে সমস্ত লেনদেন সমূহ মুনাফা জাতীয় এবং মুনাফা জাতীয় যে লেনদেনগুলো এগুলোর সাহায্যে সাধারণত লাভ লোকসান নিরূপণ করা হয়। আর এই দুতরফা দাখিলা পদ্ধতিতে মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিপূর্ণ এবং সঠিক হিসাব সংরক্ষণ করা হয়, কারণ লেনদেন দুই ধরনের, একটা হচ্ছে মূলধন জাতীয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয়। আর এক্ষেত্রে মুনাফা জাতীয় লেনদেনগুলো দ্বারাই আমরা বিশুদ্ধ আয় বিবরণী নির্ণয় করে তার সাহায্যে আমরা লাভ লোকসান নিরূপণ করে থাকি। এবার আসো গাণিতিক শুদ্ধতা যাচাই। প্রতিটি লেনদেনের ডেবিট পক্ষের বিপরীতে সমপরিমাণ অঙ্কের ক্রেডিট দাখিলা লিপিবদ্ধ করতে হয়, ফলে যে কোনো নির্দিষ্ট তারিখে রেওয়ামিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। আমরা জানি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় রেওয়ামিলের সাহায্যে। আর যেহেতু প্রতিটি লেনদেনে আর দুইটি পক্ষ থাকে এবং ডেবিট এবং ক্রেডিটের সমপরিমাণ টাকা থাকে, সেহেতু আমরা নির্দিষ্ট সময় শেষে জাবেদা খতিয়ান করার পর খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি রেওয়ামিলের সাহায্যে। এরপর হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ। যেহেতু লেনদেন দুই ধরনের, একটা হচ্ছে মুনাফা জাতীয় আর একটা হচ্ছে মূলধন জাতীয়। আমরা মুনাফা জাতীয় লেনদেন দ্বারা বিশুদ্ধ আয় বিবরণী তৈরি করে আমরা লাভ লোকসান নিরূপণ করি, আর মূলধন জাতীয় লেনদেন দ্বারা আমরা সম্পদ এবং দায়ের তালিকা নির্ণয় করে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের এক নির্দিষ্ট সময় পরে আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ করতে পারি। অর্থাৎ এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ চলতি সম্পদ, কি পরিমাণ স্থায়ী সম্পদ রয়েছে তা জানা যায়, তেমনি চলতি দায় দীর্ঘমেয়াদী দায় এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা জানতে পারি। এরপর আছে ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন এবং প্রতিরোধ। এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে খুব সহজেই ভুল ত্রুটি নিরূপণ করা যায় এবং কোথাও কোনো জালিয়াতি আছে কিনা তার নিরূপণ করে সংশোধনমূলক ব্যবস্থা বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। এরপর আসো ব্যয় নিয়ন্ত্রণ। এই দুতরফা দাখিলা পদ্ধতিতে সঠিকভাবে হিসাব সংরক্ষণ করলে আয় বাড়িয়ে ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। অর্থাৎ ব্যয় যদি কমানো যায় বা ব্যয় যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পাবে। এরপর আসা মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়। এই পদ্ধতিতে হিসাব রাখার ফলে ব্যবসার মালিক যে কোনো সময় তার মোট পাওনা বা দেনার পরিমাণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে এমন একটি পূর্ণাঙ্গ পদ্ধতি যেখানে যে কোনো সময় মালিক ব্যবসা প্রতিষ্ঠানের থেকে তার মালিকের দেনা বা পাওনার পরিমাণ জানতে পারে যদি সঠিকভাবে হিসাব সংরক্ষণ করা হয়। এরপরে আসো সঠিক কর নিরূপণ। সঠিকভাবে হিসাব রাখলে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়, আর তখন কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের মোট সঠিক করের পরিমাণ কত তা নির্ণয় করা যায় এবং প্রতিষ্ঠান সঠিক পরিমাণে কর প্রদান করলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পায়। তাছাড়া একটি প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে আয়কর, ভ্যাট, আমদানি শুল্ক, রফতানি শুল্ক ইত্যাদি কর প্রদান করে থাকে এবং এতে সরকারের অর্থনৈতিক উন্নয়ন করাও সম্ভব হয়ে থাকে। আর সঠিক হিসাব করে রাখলেই কি পরিমাণ কর নির্ধারণ করা সম্ভব একটি প্রতিষ্ঠানের তাও কিন্তু কর্তৃপক্ষের কাছে বিষয়টা সহজ হয়। আর হচ্ছে সহজ প্রয়োগ। দুতরফা দাখিলা পদ্ধতির প্রতিটি লেনদেনকে বিজ্ঞানসম্মত উপায়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়, তাই ছোট বড় সকল প্রতিষ্ঠানে এই পদ্ধতি সহজে ব্যবহার করতে পারে। অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান সহজে এই পদ্ধতি ব্যবহার করে তাদের প্রতিষ্ঠানের সঠিক লেনদেন লিপিবদ্ধ করতে পারে এবং হিসাব সংরক্ষণ করতে পারে। এরপর হচ্ছে সার্বজনীন স্বীকৃতি। দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ, নির্ভুল এবং স্বয়ংসম্পূর্ণ ও নির্ভরযোগ্য পদ্ধতি বিধায় সমগ্র বিশ্বে এই পদ্ধতি একটি সর্বজনীন স্বীকৃত পদ্ধতি হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। আমি আবারও বলছি, যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত এবং নির্ভরযোগ্য পদ্ধতি, সেহেতু এই পদ্ধতি সকল প্রতিষ্ঠানে গ্রহণ করছে এবং সকলের কাছে তা গ্রহণীয় বলে এটা সর্বজনীন স্বীকৃত পদ্ধতি হিসাবে গ্রহণযোগ্য হয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমরা তখন দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা পেলাম। একটা প্রতিষ্ঠান যদি সঠিকভাবে
হিসাব সংরক্ষণ করে দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে, তাহলে আমরা এই সুবিধাগুলো অর্জন করতে পারবো। এতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের ব্যয় নিয়ন্ত্রণ করে আয় যেমন বৃদ্ধি করতে পারবে, আর সেক্ষেত্রে তারা সঠিকভাবে কর প্রদান করতে পারবে, এবং প্রতিষ্ঠানে কি পরিমাণ লাভ অথবা লোকসান হচ্ছে, অথবা প্রতিষ্ঠানের সম্পদ দায়দানের পরিমাণ তারা সঠিকভাবে নির্ণয় করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা বৈশিষ্ট্য সমূহ পড়লাম, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা সমূহ পড়লাম। এবার আমরা দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে কিভাবে দুইটি পক্ষ নির্ণয় করা হয়, অর্থাৎ প্রতিটি লেনদেনে দুইটা পক্ষ নির্ণয় করে কিভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা যায়, আমরা সহজভাবে সেই বিষয়টি সম্পর্কে আজকে আমরা আরো বিস্তারিত জানব। শিক্ষার্থীরা, ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করার যে নিয়মাবলী, প্রথম হচ্ছে আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল সম্পদের সমান হবে দায় এবং মালিকানা সম্পদের মালিকানা সত্ত্বের পরিমাণ, অর্থাৎ A = L + E। আর এই A = L + E কে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি, এখানে A সমান হবে সম্পদ, L হচ্ছে দায়, আর হচ্ছে P হচ্ছে মালিকানা সত্ত্ব। আবার P এর এই যে P হচ্ছে প্রপার্টিজ বা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের কিন্তু 4টি উপাদান, তা হচ্ছে আয়, ব্যয় এবং উত্তোলন, অর্থাৎ মূলধন থেকে উত্তোলন বিয়োগ করলে আর ব্যয় বিয়োগ করলে আয় যদি আমরা যোগ করি, তাহলে আমরা মালিকানা সত্ত্ব পাবো। তো শিক্ষার্থীরা, আমরা এই টোটাল হিসাবকে বিচার বিবেচনা করে তোমাদের বইয়ে হিসাবকে 5 ভাগে ভাগ দেখানো হয়েছে। এই 5 ধরনের হিসাব হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। আর মালিকানা সত্ত্বের উপাদানের মধ্যে আয় এবং ব্যয় আছে, যদিও আমরা হিসাবকে 5টি ভাগে ভাগ করেছি। আর এই 5 ধরনের হিসাব সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানি, তাহলে একটি প্রতিষ্ঠানের প্রতিটা লেনদেনের দুইটা পক্ষ নির্ণয় করে ডেবিট এবং ক্রেডিট করা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। তাহলে মনে করো, হিসাব হচ্ছে 5 ধরনের: সম্পদ, ব্যয়, মালিকানা সত্ত্ব, আয় এবং দায়। প্রথম হচ্ছে সম্পদ। আমরা এই যে কিছুক্ষণ আগে ছকে দেখলাম সম্পদ, এই সম্পদ সম্পর্কে একটু জানি। লেনদেনের ফলে সম্পদ বাড়তে পারে। আমরা যখন ডেবিট ক্রেডিট সম্পর্ক করব, অর্থাৎ ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয়, সম্পদের কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়, দায়ের কিভাবে ডেবিট নির্ণয় করতে হয়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয় কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জানি। দেখো, সম্পদ, লেনদেনের ফলে সম্পদ বাড়তে পারে বা কমতে পারে। সম্পদ যদি বৃদ্ধি পায়, তাহলে সম্পদের নাম ডেবিট করতে হবে, আর সম্পদ যদি কমে যায়, তাহলে সম্পদের নাম ক্রেডিট করতে হবে। সম্পদ কিভাবে কমে যায়? সম্পদ যদি বিক্রয় করা হয়, তাহলে সম্পদ কমে যায়। সম্পদ যদি অপচয় হয়, তাহলে সম্পদ কমে যায়। আর সম্পদ যদি ক্রয় করা হয়, সম্পদ বৃদ্ধি পায়। আবার যেমন আসবাবপত্র ক্রয় করা হলে সম্পদ বৃদ্ধি পাবে, আবার বিক্রয় করা হলে হ্রাস পাবে। সম্পদ বৃদ্ধি পেলে সম্পদের নামকে ডেবিট পাশে লিখতে হবে, আর সম্পদ যদি কমে যায়, তাহলে সম্পদের নামকে ক্রেডিট করতে হবে। যেমন আসবাবপত্র ক্রয় করা হলে আমরা ডেবিট লাগবো, আসবাবপত্র হিসাব ডেবিট, আর ক্রেডিট পাশে লাগবো নগদান হিসাব, কারণ আসবাবপত্র ক্রয় করার কারণে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা কমে গেছে। এবার আসো, দায়ের কিভাবে ডেবিট এবং ক্রেডিট করতে হয়। যে সমস্ত লেনদেনগুলোর পক্ষে দায় থাকবে, অর্থাৎ যে হিসাব সমূহ দায় হয়, সেই যদি দায় বৃদ্ধি পায়, তখন আমরা ক্রেডিট লিখবো দায়ের নাম, আর যদি দায় হ্রাস পায়, তাহলে দায়ের নাম আমরা ডেবিট পাশে লিখবো। যে সম্পদের মতো লেনদেনের ফলে দায় বৃদ্ধি পেতে পারে, হ্রাস পেতে পারে। যেমন ব্যাংক থেকে যদি কেউ ঋণ নেয়, তাহলে দায় বৃদ্ধি পায়। দায় যদি বৃদ্ধি পায়, তাহলে সেখানে ঋণের নামটাকে আমরা ক্রেডিট লিখবো, অর্থাৎ ব্যাংক ঋণটাকে আমরা ক্রেডিট লিখবো ব্যাংক থেকে ঋণ নিলে। আর যেহেতু ব্যাংক ঋণ নেওয়ার কারণে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, সেহেতু নগদান হিসাবকে আমরা ডেবিট লিখব। আবার সম্পদের সাথে দায়ের সম্পর্ক হচ্ছে সম্পূর্ণ বিপরীত। সেই কারণে সম্পদ বৃদ্ধি পেলে হবে ডেবিট, আর দায় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, আর দায় হ্রাস পেলে ডেবিট হবে। এবার আসো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মূলত হচ্ছে মালিকের পাওনা, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে মালিকের মূলধন দিয়ে। তো এই ব্যবসা প্রতিষ্ঠান মালিক মূলধন দিয়ে শুরু করার পরে এই মূলধন খাটিয়ে ব্যবসা প্রতিষ্ঠান মালিকের জন্য আয় করে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের যত আয় হয় তা মালিকের পাওনা, এবং ব্যবসা প্রতিষ্ঠানের যত ব্যয় হয় তা মালিকেরই ব্যয় হয়। এই কারণে মালিকানা সত্ত্ব নির্ণয় করার সময় আমরা ব্যবসা প্রতিষ্ঠানের আয়কে মূলধনের সাথে যোগ করে থাকি, অর্থাৎ মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যেই টাকাটা বিনিয়োগ করে মূলধন হিসাবে, সেই টাকার সাথে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে যদি মুনাফা হয়, সেই মুনাফাটাকে আমরা যোগ করি, আর ব্যয় হলে তা বিয়োগ করে দেখাই। তাহলে আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে পারি। তখন মালিকানা সত্ত্ব আসলে কিভাবে বৃদ্ধি পাবে?
দেখো, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যখন মূলধন দেয় তখন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আবার মালিক যখন কোনো কারণে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা উঠিয়ে নেয়, উত্তোলন করে, তখন মালিকানা সত্ত্ব আবার হ্রাস পায়। আবার ব্যবসা প্রতিষ্ঠানের আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আবার ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তো ব্যবসা প্রতিষ্ঠানের দায়ের মতোই মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে, আর মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে। মূলধন, অতিরিক্ত মূলধন আনয়ন, উত্তোলন, মুনাফা জাতীয় আয় ব্যয় প্রভৃতি মালিকানা সত্ত্বকে হ্রাস বৃদ্ধি করে। তার মধ্যে মূলধন, অতিরিক্ত মূলধন আনয়ন, আয় ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, আর উত্তোলন এবং ব্যয় মালিকানা সত্ত্বকে হ্রাস করে। তো শিক্ষার্থীরা মনে রাখবে, মূলধন মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পায় তখন মালিকানা সত্ত্বকে ক্রেডিট করতে হয়, আর মালিকানা সত্ত্ব যখন হ্রাস পায় তখন মালিকানা সত্ত্বকে ডেবিট করতে হয়। এবার আয় হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি লক্ষ্য করো। ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। প্রকৃতপক্ষে মুনাফা হচ্ছে রেভিনিউ বা আয়ের একটা অংশ, যা ব্যয় অপেক্ষা অধিক হয়। আমরা বলতে পারি রেভিনিউ বা আয় মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়, আর রেভিনিউ বা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট হয়। অর্থাৎ আয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট হয়। পণ্য বিক্রয় করলে আয় হয়, সুদ ব্যবসা প্রতিষ্ঠানের সুদ হইলে আয় হয়, কমিশন প্রাপ্তি হলে আয় হয়, বাট্টা প্রাপ্তি হলে আয় হয়, ভাড়া প্রাপ্তি হলে সাধারণত আয় হয়। আর আয় যখন বৃদ্ধি পায় তখন ক্রেডিট লিখতে হয় আয়ের নাম, আর আয় যখন হ্রাস পায় তখন আয়ের নাম ডেবিট হয়। এবার আসো ব্যয় হিসাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি। ব্যয় হচ্ছে আয়ের বিপরীত। রেভিনিউ বা আয় যেহেতু মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়, তাই ব্যয়ের ফলে মালিকানা সত্ত্বের হ্রাস ঘটে, আর আয়ের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আর মনে রাখবে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, আর হ্রাস পেলে ক্রেডিট হবে। অর্থাৎ সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। পণ্য ক্রয় করলে ব্যয় হয়, সুদ প্রদান করলে ব্যয় হয়, কমিশন প্রদান করলে ব্যয় হয়, পাট্টা প্রদান করলে ব্যয় হয়, বাড়ি ভাড়া প্রদান করলে ব্যয় হয়, আপ্যায়ন এবং বেতন প্রদান করলেও ব্যয় হয়। তো যেখানে ব্যয় হবে, ব্যয় বৃদ্ধি পেলে ব্যয়ের নাম ডেবিট হবে, ব্যয় হ্রাস পেলে ব্যয়ের নাম ক্রেডিট হবে। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ডেবিট এবং ক্রেডিট কিভাবে করতে হয়, আমরা প্রত্যেকটা হিসাবের অর্থাৎ সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্বে কিভাবে ডেবিট ক্রেডিট করতে হয় তা শিখলাম। আমি আশা করি তোমরা ভালোভাবে এই বিষয়গুলো বুঝতে পেরেছো। ডেবিট ক্রেডিটের সার সংক্ষেপটা একটু লক্ষ্য করো। ডেবিট পাশে যেগুলো বসে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট পাশে বসে, দায় হ্রাস পেলে ডেবিট পাশে বসে, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হবে, আয় হ্রাস পেলে ডেবিট হবে, এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে। মনে রাখবো ডেবিট এবং ক্রেডিট পাশে। আর ক্রেডিট পাশে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা ডেবিট ক্রেডিট সম্পর্কে ভালোভাবে জানলাম। আমরা এখন ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কিছু তথ্য দেবো এগুলো ডেবিট ক্রেডিট। দেখো, মেসার জয় অ্যান্ড কুঙ্গের নির্মুক্ত লেনদেন সমূহে ডেবিট এবং ক্রেডিট পক্ষের কারণ সমূহ উল্লেখ করা। মিসেস জয়া মুখার্জি ব্যবসায় 20,000 টাকা বিনিয়োগ করলেন। অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো 25,000 টাকা। অফিস ভাড়া 3 মাসের অগ্রিম প্রদান করা হলো 18,000 টাকা। রাজনের নিকট বিক্রয় করা হলো 25,000 টাকা। ব্যাংক চার্জ ধার্য করলো 1500 টাকা। ব্যাংক হতে উত্তোলন করা হলো 6,000 টাকা। দাঁড়ে পণ্য ক্রয় করা হলো 15,000 টাকা। মজুরি প্রদান করা হলো 3,000 টাকা। ক্রয় ফেরত 2,000 টাকা। ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। এই লেনদেনগুলোর দুইটি পক্ষ তোমরা নির্ণয় করবে। অর্থাৎ নির্ণয় করার সময় হিসাব যে 5 প্রকার, অর্থাৎ সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব, এই প্রত্যেকটা পক্ষ কোন পক্ষ তার কারণ সহ ডেবিট এবং ক্রেডিট করে সঠিকভাবে আমাদেরকে দেখাবে। শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একেবারে চলে এসেছি। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো এবং নিরাপদে থাকো। খোদা হাফেজ। ধন্যবাদ।